জুলাই সনদ প্রতিপালনে অঙ্গীকারবদ্ধ বিএনপি, শুধু গণভোটে সংবিধান সংশোধন হয়ে যাবে না বললেন সালাউদ্দিন। জাতীয় সংসদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ না মানার হুঁশিয়ারি। প্রধান উপদেষ্টার ভাষণে গুরুত্ব পেয়েছে একটি বিশেষ দলের স্বার্থ, বলছে জামায়াত। সরকারের নিরপেক্ষতা হারানোর অভিযোগ, 3 উপদেষ্টার পদত্যাগ দাবি। কার্যক্রম ও নিবন্ধন স্থগিত হওয়ায় নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ। ব্রিটিশ মন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। অন্তর্ভুক্তিমূলক জোট করার অঙ্গীকার। মাত্র 7 কিলোমিটারের হানিফ ফ্লাইওভার পাড়ি দিতে লাগে ঘন্টার পর ঘন্টা। নামার পথে থমকে যায় গাড়ির চাকা। গুলিস্তানের সড়ক ফুটপাতে অবৈধ দখলে ভেড়েছে ভোগান্তি। এবং সবজির বাজারে লকডাউনের প্রভাব, সরবরাহ সংকটের অজুহাতে কেজিতে 40 টাকা পর্যন্ত বেড়েছে দাম। চড়া ইলিশের দরও কমতে শুরু করেছে পেঁয়াজের ঝাঁঝ। সময় সংবাদের সঙ্গে আছি আমি জাফর সানি। জুলাই সনদ প্রতিপালনে বিএনপি অঙ্গীকারাবদ্ধ বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, শুধু গণভোট দিয়ে সংবিধান সংশোধন করা যাবে না, তা করতে হবে সংসদের মাধ্যমে। জাতীয় সংসদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ বিএনপি মানবে না বলেও হুঁশিয়ার করেন সালাউদ্দিন। নির্বাচিত সরকারই দেশের সব সমস্যার সমাধান করতে পারবে বলে মন্তব্য করেছেন দলটির আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। নারীর উপর ক্রমবর্ধমান সহিংসতা ও অসম্মান প্রতিরোধে এ মৌন মিছিলে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানান নারী ও শিশু অধিকার ফোরামের নেত্রীরা। এর আগে রাজধানীর শাহবাগে সংগঠনটি আয়োজিত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, যারা ভোটের নামে ধর্মকে নিয়ে ব্যবসা করছে তারাই নারীদের কর্মঘণ্টা কমিয়ে আনার কথা বলছে। 31 দফার মাধ্যমে নারীর অগ্রযাত্রা নিশ্চিত হবে বলেও জানান এই বিএনপি নেতা। দেশে একটি দল যারা ধর্মের নামে ব্যবসা করে, রাজনীতির ব্যবসা করে এবং বিভিন্ন রকমের জান্নাতের টিকিট বিক্রি করে রাজনীতি করতে চায়, ভোটের বৈতরণী পার হতে চায়। তারা বলছে কর্মঘণ্টা কমিয়ে দিতে হবে। তারা চায় নারীরা অন্দরমহলে বন্দী থাকুক, সমাজের অগ্রগতি তারা চায় না। সেই কর্মঘণ্টা কমিয়ে দিলেই নারীদের কর্মসংস্থান কমে যাবে। এ সময় তিনি আরো বলেন, জুলাই সনদ প্রতিপালনে অঙ্গীকারবদ্ধ বিএনপি, শুধু গণভোটের মাধ্যমে আইন প্রণয়ন ও সংবিধান সংশোধন করা যাবে না উল্লেখ করে সালাউদ্দিন বলেন, তা করতে হবে জাতীয় সংসদের মাধ্যমে। বাংলাদেশে একটি আদেশ জারি করা হয়েছে, রাষ্ট্রপতির আদেশ। জুলাই জাতীয় সনদ যেভাবে রচিত হয়েছে, প্রণীত হয়েছে, স্বাক্ষরিত হয়েছে, সেই জাতীয় সনদ আমরা অক্ষরে অক্ষরে প্রতিপালন করার জন্য অঙ্গীকারাবদ্ধ। গণভোটের মধ্য দিয়ে আইন প্রণয়ন করা হয়ে যাবে না, গণভোটের মধ্য দিয়ে সংবিধান সংশোধন হয়ে যাবে না। তার জন্য যে অবশ্যই জাতীয় সংসদ গঠিত হতে হবে। কোনো আরোপিত আইন দিয়ে, আদেশ দিয়ে, যে কোনো রকমের জবরদস্তিমূলক প্রস্তাব দিয়ে জাতীয় সংসদের সার্বভৌমত্বকে আমরা হস্তক্ষেপ করাতে দিতে চাই না। এদিকে চট্টগ্রামে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশে যত সমস্যার সৃষ্টি হয়েছে নির্বাচিত সরকার ও প্রতিনিধিরাই এর সমাধান দিতে পারবেন। জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে যত সমস্যার কথা এখন বলা হচ্ছে, সব সমস্যার সমাধান হবে। ছোটখাটো বিষয়ে জনগণের মনোযোগ নেই উল্লেখ করে বিএনপি নেতারা বলেন, গণতান্ত্রিক পরিবেশে উৎসবমুখর নির্বাচন চায় দেশের মানুষ। নির্বাচিত প্রতিনিধি মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টার ভাষণে একটি বিশেষ দলের স্বার্থ গুরুত্ব পেয়েছে বলে অভিযোগ তুলেছে জামায়াত। দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, এর মাধ্যমে নিরপেক্ষতা হারিয়েছে সরকার। 8 দলের যৌথ সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, সরকারকে ভুল পথে নিয়ে যাচ্ছেন 3 উপদেষ্টা। নাম উল্লেখ না করে অবিলম্বে তাদের পদত্যাগ চেয়েছে জামায়াত সহ 8 দল। প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণের পর করণীয় ঠিক করতে বৃহস্পতিবার রাতেই বৈঠকে বসে 5 দফা দাবিতে আন্দোলনরত 8 দল। আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে শুক্রবার সকালে মগবাজার আল-ফালা মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন তারা। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, একটি দলের স্বার্থকে গুরুত্ব দিয়ে সংস্কারে ব্যাপক পরিবর্তন এনেছে সরকার। আমরা বিশ্বের সাথে লক্ষ্য করেছি, সরকার নিয়োজিত কমিশনের সুপারিশকে গ্রহণ না করে সেখানে যথেষ্ট কাটছাঁট দিয়ে একটি দলের সাথে ব্যাপক কম্প্রোমাইজ করে
জনগণের স্বার্থ নয়, একটি বিশেষ দলের স্বার্থেই অনেক পরিবর্তনের তার ভাষণ দিয়েছেন। এবং আনফর্চুনেটলি এই সরকার বুঝি হোক না বুঝি হোক, ইচ্ছাকৃতভাবে হোক অথবা ষড়যন্ত্রের শিকার হয়ে হোক, তারা একটি দলের সে ফাঁদে পা দিয়েছে। 3 উপদেষ্টা সরকারকে ভুল বুঝিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন জামায়াত নেতা তাহের। সাফ জানান, জাতীয় নির্বাচনের আগেই দিতে হবে গণভোট। প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছেন, একই দিনে নির্বাচন, গণভোট এবং জাতীয় নির্বাচন, সেটার পরিবর্তন করে অনতিবিলম্বে আলাদাভাবে গণভোট করার তারিখ উনি ঘোষণা করবেন, এটা আমরা আশা করি। 2, কমপক্ষে 3 জন উপদেষ্টা আছে যারা ওনাকে মিসগাইড করতেছে, আমরা তাদের অপসারণ দাবি করছি। আরেকটি পরিকল্পিত এবং পূর্ব নির্ধারিত নির্বাচনের আয়ের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কিনা এ ব্যাপারে আমাদের মনে এবং জনগণের মনে আশঙ্কা তৈরি হচ্ছে। আগামী রোববার নতুন কর্মসূচি ঘোষণার কথাও জানান 8 দলের নেতারা। এর আগেও আমরা দেখেছি। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। বলে দিয়েছি যে নভেম্বরে গণভোট সহ 5 দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত ইসলামী আন্দোলন। জুমার নামাজের পর সিলেটে বিক্ষোভ মিছিল বের করা হয়। নগরীর সিটি পয়েন্ট থেকে মিছিল শুরু হয়ে আম্বরখানায় শেষ হয়। পরে সমাবেশে বক্তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার নিন্দা জানান। বলেন, ফ্যাসিস্টদের এই জমিনে আর স্থান হবে না। এর আগে গণভোট সহ 5 দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন। দেশব্যাপী নাশকতার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত ইসলামী। এ সময় যে কোনো মূল্যে নাশকতা প্রতিহত করার ঘোষণা দেন বক্তারা। জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে ভিন্ন মত থাকলেও প্রধান উপদেষ্টার ভাষণে সংশয় অনেকটাই কেটে গেছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর। রাজধানীর বিজয়নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজন বাস্তবসম্মত। এই সনদ কিভাবে বাস্তবায়ন হবে সেটি নিয়ে আমরা দেখেছি যে রাজনৈতিক বিভাজন এবং ভিন্ন মত তৈরি হয়েছিল, যেটি আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনকে অনিশ্চিত করে তুলেছিল। প্রধান উপদেষ্টার এই ভাষণে আমার মনে হয় সেই সংশয়টি অনেকাংশে কেটেছে এবং প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই যে তিনি সমস্ত রাজনৈতিক পক্ষকে ব্যালেন্স করে কার্যত এবং সকলের মতামতকে প্রাধান্য দিয়েই এই জুলাই সনদ আদেশ জারি করার একটি পদক্ষেপ নিয়েছেন। গণভোট এবং জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া উন্মুক্ত হওয়ার পরও মতানৈক্য কাটেনি রাজনৈতিক দলগুলোর। নির্বাচনের দিন গণভোটকে বিএনপি স্বাগত জানালেও সায় নেই জামায়াতের। রাষ্ট্রপতির জারি করা আদেশে ক্ষুব্ধ এনসিপিও। সংবিধান বিশেষজ্ঞ মনে করেন, রাজনৈতিক দলগুলোর মুখোমুখি অবস্থান নিয়ে নিরপেক্ষ সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সনদ দিয়ে সব দলকে ছাড় দেওয়ার আহ্বান রাজনৈতিক বিশ্লেষকের। হাসান ওয়ালির প্রতিবেদন। দীর্ঘ বৈঠকে দিয়ে তৈরি হওয়া জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন প্রক্রিয়া উন্মুক্ত করেছে অন্তর্বর্তী সরকার। তা নিয়েও মুখোমুখি রাজনৈতিক দলগুলো। প্রধান উপদেষ্টার ভাষণ এবং রাষ্ট্রপতির আদেশ জারির পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া এসেছে বেশ কিছু দলের পক্ষ থেকে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গণভোট হবে নির্বাচনের দিন। তত্ত্বাবধায়ক সরকার গঠন, সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ, উচ্চকক্ষে পেয়ার সহ 4 পয়েন্টে মৌলিক বেশ কিছু সংস্কার উল্লেখ থাকবে। সব প্রশ্নের জন্য একটি হ্যাঁ বা না দিয়ে মতামত জানাবেন ভোটাররা। একই দিন গণভোট এবং নির্বাচনকে স্বাগত জানিয়েছে বিএনপি। তবে নির্বাচনের দিনই গণভোট মানতে নারাজ নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনের দাবিতে রাজপথে থাকা জামায়াত। আর রাষ্ট্রপতি কর্তৃক আদেশ জারির সমালোচনায় এনসিপি। ঐকমত্য কমিশনের বিশেষজ্ঞ প্যানেলে কাজ করা জ্যেষ্ঠ আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া মনে করেন, রাজনৈতিক দলগুলোর পরস্পর বিরোধী অবস্থানে নিরপেক্ষ সিদ্ধান্ত নিয়েছে সরকার। গণভোটে রাজনৈতিক দলগুলোর নোট অফ ডিসেন্ট নিয়ে জনগণের মতামত জানার চেষ্টাকে স্বাগত জানাচ্ছেন তিনি। সরকার খুবই একটা নিরপেক্ষ অবস্থান থেকে এটা জারি করতে পেরেছেন। পরস্পর বিরোধী অবস্থানকে বিবেচনায় নিয়ে ওনারা একটা মধ্যবর্তী জায়গায় এসে আদেশটা জারি করতে পেরেছেন, যেটা একটা বৃহত্তর ঐক্যের জন্য ভিত্তি হতে পারে। উচ্চকক্ষ সংখ্যানুপাতিক পদ্ধতিতে হওয়া উচিত কিনা এই বিষয়টা গণভোটে নিয়ে যান, তখন আপনি অতিরিক্ত যেই তথ্যটা জানতে পারবেন সেটা হলো
একটা বড় রাজনৈতিক দলের ভিন্ন মত সত্ত্বেও জনগণ এই বিষয়ে কি ভাবছে। জুলাই সনদ নিয়ে অন্তর্বর্তী সরকার রাইট ট্র্যাকে আছে বলে মনে করেন রাষ্ট্রবিজ্ঞানের এই অধ্যাপক। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সনদ নিয়ে সবাইকে ছাড় দেওয়ার আহ্বান তার। অন্তর্বর্তীকালীন সরকার একটা রাইট ট্র্যাকেই আছে, কেউ খুশি হবে কেউ অখুশি হবে। নির্বাচনটা সঠিকভাবে হওয়ার জন্য জুলাই সনদ সংক্রান্ত এটার একটা অবসান হওয়া জরুরি বলে আমি মনে করি, এবং এটা রাজনৈতিক দলগুলো যে যার জায়গা থেকে যদি একটু ছাড় দেয় তাহলে সম্ভব। রাজনৈতিক দলগুলোর অনৈক্য পতিত স্বৈরাচারকে সুযোগ করে দিচ্ছে বলে মনে করেন এই বিশ্লেষক। সেই জন্যই তো আমরা বলছি যে এই হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সন্ত্রাস বিরোধী আইনের আওতায় কার্যক্রম স্থগিত এবং নির্বাচন কমিশন নিবন্ধন বাতিল করায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ব্যারনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকের সময় তিনি একথা বলেন। আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক করতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে অবৈধ অভিবাসন রোধ, বাণিজ্য বৃদ্ধি, রোহিঙ্গা সংকট এবং বিমান ও সমুদ্র পরিবহন খাতে সহযোগিতা জোরদার সহ অন্যান্য ইস্যুতেও আলোচনা হয়। মন্ত্রী চ্যাপম্যান দায়িত্ব গ্রহণের পর থেকে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বের জন্য ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানান এবং জুলাই চার্টারকে ঘিরে ন্যাশনাল কনসেনসাস কমিশন ও বিভিন্ন দলের চলমান সংলাপের প্রশংসা করেন। মাত্র 7 কিলোমিটার দৈর্ঘ্যের হানিফ ফ্লাইওভার পাড়ি দিতে ঘন্টারও বেশি যানজটে বসে থাকতে হচ্ছে যাত্রীদের। তীব্র যানজটে সীমাহীন ভোগান্তি। গুলিস্তানে সড়ক ফুটপাতে অবৈধ দখলদারিত্ব এই ভোগান্তির মূল কারণ। আবুল কালাম আজাদের ক্যামেরায় নাইম হাসানের প্রতিবেদন। এটা তো গভর্নমেন্ট ফ্লাইওভার না। আরে ভাই এটা রাখেন না। জ্যামের কারণে ফ্লাইওভারে অক্সিজেনটা শেষ হয়ে যায়, সেই ক্ষেত্রে রুগীটা মারা যায়। রাজধানীতে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি রুটে অবস্থান মেয়র হানিফ ফ্লাইওভারের। যানজট নিরসনে 2013 সালে চালু হয় এই অবকাঠামোটি। তবে এর বর্তমান অবস্থা দেখে লক্ষ্য কতটা পূরণ হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। যানবাহনের যে লম্বা সিরিয়ালটি দেখতে পাচ্ছেন, এটি হানিফ ফ্লাইওভারের প্রায় প্রতিদিনের চিত্র। দীর্ঘ যানজটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসা নিতে আসা মুমূর্ষু রোগীদের প্রাণ যাচ্ছে ফ্লাইওভারেই। যানজটের কারণে কোনো দিক দিয়ে না যাওয়ার কারণে এমনভাবে ব্যথা পড়সা পড়ছে, সে আমাদের গাড়িতে ডেলিভারি করে দিচ্ছে। 1.5 ঘন্টা 2 ঘন্টা জ্যামটা ঠেলে আসতে হয়। হানিফ ফ্লাইওভারে সহজে ওঠা গেলেও নামার সময় পড়তে হয় ভোগান্তিতে। বিশেষ করে গুলিস্তান এলাকায় নামার সময় যেন আর ঘুরতেই চায় না গাড়ির চাকা। পরিসংখ্যান বলছে যখন প্রতি মিনিটে ফ্লাইওভারের ঢাকামুখী লেনে প্রবেশ করে 100টির মতো গাড়ি, তখন বের হতে পারছে 40 থেকে 50টি। এতেই লেগে যাচ্ছে যানজট। গাড়িগুলো মূলত আমাদের নিচে টোল থেকে 3 লেনে বের হয়। বের হওয়ার পরে গাড়িগুলো 1 লেন হয়ে যায়, তো ওইখান থেকে অটোমেটিক জ্যামটা সৃষ্টি হয়। গুলিস্তানের রাস্তা ফুটপাতে অবৈধ দখল উচ্ছেদ না হলে ফ্লাইওভারের সুফল মিলবে না বলছেন বিশেষজ্ঞরা। গুলিস্তানের আশেপাশের কোনো রাস্তা এখন সচল নাই। কার সামনে? মেয়র অফিসের সামনে। কোনো দায়বদ্ধতা আছে তাদের? নাই। এইটাই হলো বড় একটা সমস্যা। ডিএমপির ট্রাফিক বিভাগ রাস্তা থেকে হকার উচ্ছেদে কঠোর হওয়ার কথা বললেও অবস্থার পরিবর্তনের লক্ষণ নেই। অনেকবার উচ্ছেদ করা হয়েছে এবং নানা কারণে তারা আবার ফিরে এসছে। ডেফিনেটলি এটা আমরা উচ্ছেদ করার সামর্থ্য রাখি, এবার আমরা করব। প্রতিদিন এই ফ্লাইওভারে 60,000-এর বেশি যানবাহন চলাচল করে বলে জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ। দেশের প্রায় 14টি লেনের গাড়ি চলাচল করছে এই ফ্লাইওভারের মাত্র 2টি লেন হয়ে। সেই 2 লেনের অবস্থাও একেবারেই নাজুক। সাধারণ মানুষের প্রশ্ন, আর কতটা ভোগান্তির শিকার হলে সরকারের টনক নড়বে? কবে এই দুর্বিষহ যানজট থেকে তাদের মুক্তি মিলবে? নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের বাঁশখালীতে স্মরণ সভায় বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সরাসরি যাচ্ছি সেখানে। প্রতিনিধি নির্বাচনের জন্য, ভোটের মাধ্যমে নির্বাচিত সংসদের জন্য, ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের জন্য যে 17 বছর বাংলাদেশের মানুষের ত্যাগ স্বীকার করেছে, তারা আজকে সেটাকে বাধাগ্রস্ত করতে চায়।
তাই বন্ধুগণ, সংগ্রামী নেতৃবৃন্দ, সংগ্রামী ভাই বোনেরা, চোখ কান খোলা রাখতে হবে। সাথে সাথে আগামী নির্বাচনের কর্মসূচি পরিপূর্ণভাবে পালন করতে হবে। জনগণের কাছে যেতে হবে, দুয়ারে দুয়ারে যেতে হবে, আমাদের বোনদের কাছে যেতে হবে, আমাদের মাদের কাছে যেতে হবে, আমাদের মেয়েদের কাছে যেতে হবে। তাদেরকে সাথে নিয়ে আগামীর যে ধানের শীষের জোয়ার উঠেছে এটাকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে। ধানের শীষের জোয়ার সারা বাংলাদেশে উঠে গেছে। বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমানের নেতৃত্বে আজকে আগামীর বাংলাদেশের যে নতুন স্বপ্ন আমরা দেখছি, যে আকাঙ্ক্ষা দেখছি, জনগণের চাহিদা পূরণের জন্য শিক্ষা, স্বাস্থ্য খাতে, কর্মসংস্থানের জন্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। সবজির বাজারে পড়েছে লকডাউনের প্রভাব। সরবরাহ সংকটের অজুহাতে কেজিতে 40 টাকা পর্যন্ত বেড়েছে দাম। চড়া ইলিশের দরও, এতে ক্ষুব্ধ ক্রেতারা। এদিকে সপ্তাহ জুড়ে অস্থিরতার পর কমতে শুরু করেছে পেঁয়াজের ঝাঁজ। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় সপ্তাহ ব্যবধানে 10 থেকে 50 টাকা পর্যন্ত বেড়েছে সবজির দাম। প্রতি কেজি সিম 140, ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস 50 থেকে 60 টাকা, বেগুন, করলা 100 টাকা সহ বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 70 টাকার ওপরে। গাড়ি আসতেছে না লকডাউনের কারণে, যার ফলে একটু দাম বেশি। গরমের সবজিটা শেষ হয়ে যাওয়ার কারণে একটু সরবরাহ কম, এই কারণে একটু দাম বাড়তি। কমতির দিকে থাকা আগাম শীতকালীন সবজির দাম এক ধাক্কায় এত বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ ক্রেতারা। সবজির দাম এখনো কমে নাই, অনেক দাম বেশি। শীত তো যত এগিয়ে আসছে সবজির দাম সস্তা হওয়ার কথা, কিন্তু সে অনুপাতে সস্তা হচ্ছে না। সব জায়গায় একই দাম শুনতেছি, কেউ কম রাখবে না। সিমের বাজার আজকে 120 টাকা, 30 টাকা কেজি পর্যন্ত। এদিকে দাম চড়েছে মাছেরও। রুই কাতলা কেজি বিক্রি হচ্ছে 550 থেকে 600 টাকায়, আর 1 কেজি প্রতি পিস ইলিশ বিক্রি হচ্ছে 3200 থেকে 3300 টাকা পর্যন্ত। অন্য সময় থেকে মনে হচ্ছে একটু বেশি, বাজারেও তো ইলিশটা একটু কম মনে হচ্ছে। মাছ নাই, না হওয়ার কারণে মাছের রেট বাইরে গেছে গা। মাছের দাম তো এই সপ্তাহে অনেক বেশি। এর জন্য লকডাউন, মানুষের একটা মনের ভিতরে আতঙ্ক। তবে কিছুটা স্বস্তি পেঁয়াজের দরে। আমদানি ঘোষণার পর 2 দিনে কেজিতে 10 টাকা কমে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 টাকায়। কিনলাম 1 কেজি পেঁয়াজ 110 টাকা। বাণিজ্য মন্ত্রী, কৃষি মন্ত্রী যে হুঁশিয়ারি দিয়েছে, ওই হুঁশিয়ারিতে 8 গাঁট আমদানি হয়েছে। যার যার আছে ওগুলো বেচা লাগতেছে। এদিকে দাম কমেছে ডিম ও সোনালী মুরগির। সপ্তাহ ব্যবধানে 5 টাকা কমে লাল ডিমের ডজন বিক্রি হচ্ছে 125 টাকায়। সোনালী মুরগির দাম কমেছে কেজিতে 10 থেকে 20 টাকা। স্থিতিশীল ব্রয়লারের বাজার। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। দেশের রিজার্ভ বাড়ছে পণ্য আমদানিতে এলসি খোলার পরিমাণও। তবে কমছে নিষ্পত্তি, যা ব্যবসা বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করেন অর্থনীতি বিশ্লেষকরা। রিজার্ভ বৃদ্ধির পরও কেন ঋণপত্র নিষ্পত্তি বাড়ছে না তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সাইফুল ইসলামের রিপোর্ট। দেশের বাজারে কমছে আমদানি করা ভোগ্যপণ্যের যোগান। গেল জুলাই সেপ্টেম্বর প্রান্তিকের এলসি খোলার পরিসংখ্যানেই মিলেছে এমন তথ্য। বাংলাদেশ ব্যাংকের তথ্য, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে ভোগ্যপণ্য আমদানির জন্য ঋণপত্র বা এলসি খোলা বেড়েছে 18.77%। তবে গত বছরের একই সময়ের তুলনায় নিষ্পত্তি কমেছে 5.11%। চাহিদা যোগান তত্ত্বে যা কমতে দিচ্ছে না উচ্চ মূল্যে চড়ে থাকা নিত্যপণ্যের দাম, ভোগান্তি বাড়াচ্ছে ভোক্তাদের। খুবই ঊর্ধ্বমুখী, আমরা মধ্যবিত্ত লোকেরাই কিনতে পারছি না। দাম কমলে তো আমাদের জন্য অনেক ভালো হবে। সরকার যাদের উপরে নির্ভরশীল, সুদের ফ্যাসিলিটি ওরাই পায়, ওরা এলসি করে, ওরা ডলার পায়, ওরা সব কিছু পড়ে। আমরা তো যার যার অ্যাঙ্গেলে আমরা ইম্পোর্ট করি। এখন যদি বিভিন্ন কয়েকটা কোম্পানির কাছে চলে যাওয়াতে যাতে মার্কেটটা অনেক সময় কন্ট্রোলে রাখা যায় না। শুধু ভোগ্যপণ্য নয়, মূলধনী যন্ত্রপাতি আমদানিতে ঋণপত্র নিষ্পত্তির হারও কমেছে প্রায় 11%, যা অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করেন এই অর্থনীতি বিশ্লেষক। বেশি কমের এখানে প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে যে আপনার রিজার্ভ যেটি থাকুক সেটা আপনি খুব প্রুডেন্টলি ইউটিলাইজ করছেন কিনা। কারণ কিবরিয়া সাহেবের সময় আমার মনে আছে মাত্র $1 বিলিয়ন রিজার্ভ ছিল। ইকোনমি ওয়াজ রানিং ভেরি এফিশিয়েন্ট। সুতরাং আপনি রিজার্ভটা কিভাবে প্রুডেন্টলি ব্যবহার করছেন কিনা সেটার উপর ডিপেন্ড করবে।
ব্যবসা বাণিজ্যের এমন পরিস্থিতির মধ্যেই দেশে বাড়ছে রিজার্ভের পরিমাণ। এর কারণ হিসেবে বৈদেশিক মুদ্রা বাজার স্থিতিশীল থাকার পাশাপাশি এখনও বিদ্যমান সংকোচনমুখী আমদানি নীতিকে সামনে আনছে বাংলাদেশ ব্যাংক। ন্যূনতম 3 মাসের আমদানি মেটানোর মতো রিজার্ভ থাকলেই হয়, যেটা এখন 5 মাসের উপরে আছে। হ্যাঁ, অবশ্যই এটা স্বস্তিদায়ক অবস্থায় আমরা পৌঁছেছি এবং একই সাথে বিদেশি ঋণের বোঝাও অনেকটা কমিয়ে আনতে সক্ষম হয়েছি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে দেখা যাচ্ছে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধির সঙ্গে অবশ্যই বাড়ছে ব্যাক টু ব্যাক এলসি খোলার পরিমাণ। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে বন্ধুর হাতে খুন হন ব্যবসায়ী আশরাফুল। রাজধানীতে ড্রামে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনার প্রাথমিক তদন্ত শেষে কথা জানায় পুলিশ। নিহতের বন্ধুকে আসামি করে শাহবাগ থানায় মামলা করেছে নিহতের পরিবার। ভাইরা সবাই আছেন। ভাইকে হারিয়ে বোনের আর্তনাদ থামছেই না। 4 বোনের একমাত্র ভাই ছিলেন আশরাফুল। তাকে হারিয়ে শুক্রবার সকালে ঢাকা মেডিকেল মর্গের সামনে এভাবে কান্নায় ভেঙে পড়েন তার বোন। মরদেহ নিতে আসা পরিবারের অন্য সদস্যরাও শোকে শোকাহত। বৃহস্পতিবার বিকেলে হাইকোর্টের সামনে থেকে উদ্ধার হয় 26 ভাগে খণ্ডিত রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর নয়াপাড়া গ্রামের আশরাফুলের মরদেহ। কোনো মানুষের দোষ খারাপ কিছু কাজ করে নাই আল্লাহ। যারা খুন করছে আল্লাহ তাদের আমি শাস্তি চাই। এতিম বাচ্চা দুইটা কি হবে এখন রে বাবা। পরিবারের সদস্যরা জানান আশরাফুল ছিলেন কাঁচামালের ব্যবসায়ী। 4 দিন আগে তিনি তার এক বন্ধুর সঙ্গে ঢাকায় আসেন। সেদিনের পর থেকে তার সঙ্গে যোগাযোগ নেই পরিবারের। যেদিন লাশ পাওয়া গেছে ওই দিন ওর ফোন নাকি ওই জারেজের, আমার ভাই একটা ফোন দিছিল, জারেজ নাকি ধরছে। একবার ধরি বলছে কাটি দিছে, আর একবার ধরছে বলছে ফোন এটা বলে ডেরে নড়তে আসি। তারপর থেকে ওর নাম্বারে ফোন দেয়, ফোন বন্ধ। হত্যার ঘটনায় আশরাফুলের বন্ধু জরেজকে আসামি করে শাহবাগ থানায় একটি হত্যা মামলা করেছে তার পরিবার। পুলিশ বলছে পাওনা টাকা আদায় নিয়ে দ্বন্দ্বের কারণে হতে পারে এই হত্যাকাণ্ড। তদন্তের পরে আসলে প্রকৃত রহস্যটা উদ্ঘাটন হবে। এটা আমরা আসলে আরেকটু সময় গেলে হয়তো আমরা এটা ক্লিয়ার করতে পারবো। ঘটনার পর থেকেই নিহতের বন্ধু জরেজ পলাতক। তাকে ধরতে নজরদারি বাড়িয়েছে পুলিশ। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন জিতলে শেখ হাসিনার বিচার সহ বিএনপির 31 দফা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন ঢাকা 6 আসনের ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেন। বিকেলে রাজধানীর গোপীবাগে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠে আয়োজিত নির্বাচনী গণমিছিলে এই ঘোষণা দেন তিনি। বলেন, নির্বাচিত হলে চাঁদাবাজ সন্ত্রাসীদের নির্মূল করা হবে। ষড়যন্ত্র না করে রাজনৈতিক দলগুলোকে ভোটের মাঠে নামার আহ্বান জানান বিএনপি মনোনীত এই প্রার্থী। আগামী ফেব্রুয়ারি মাসে একটি জাতীয় নির্বাচন হবে। সেই জাতীয় নির্বাচনে বাংলাদেশের মানুষের উপরে সমস্ত কিছু আপনারা দয়া করে ছেড়ে দেন, তারাই নির্ধারণ করুন। আপনারা আপনাদের সংস্কার প্রস্তাব, আপনাদের কর্মসূচি নিয়ে দাঁড়ে দাঁড়ে যান। জনগণ যাকে ভালো মনে করবে তারাই রাষ্ট্র পরিচালনায় আগামী দিনে আসবে। ফ্যাসিবাদী আমলে প্রতিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এক একটা ক্যান্টনমেন্ট ছিল বলে মন্তব্য করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ছাত্র শিবির মেডিকেল জোনের আয়োজনে মেডিকেল শিক্ষার্থীদের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। সাদিক বলেন, জুলাইয়ে ঢাকা মেডিকেলে ইসরায়েলিদের মতো বর্বরতা চালিয়েছে ছাত্রলীগ। ইংরেজদের আদিম শিক্ষা ব্যবস্থার সমালোচনার পাশাপাশি তিনি বলেন, বিগত সময়ে বাংলাদেশে যত শিক্ষা কমিশন হয়েছে তার সবগুলোই হয়েছে ভারতীয় প্রেসক্রিপশনে। ক্যাম্পাসগুলোতে শিক্ষার পরিবেশ ফিরে এসেছে, কিন্তু বিগত ফেসিবাদী আমলের কথাগুলো আমাদের একটু স্মরণ রাখা দরকার। বিগত ফেসিবাদী আমলে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসগুলো এক একটা ক্যান্টনমেন্ট ছিল, এক একটা কনসেন্ট্রেশন ক্যাম্প ছিল। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীরা প্রতিটি ক্যাম্পাসে গণরম গ্যাসরুম কালচার, শিক্ষার্থীদের উপর নির্যাতন নিপীড়নের মাধ্যমে শিক্ষার্থীদের সকল অধিকারকে হরণ করেছিল। প্রতিটি ক্যাম্পাসে আমরা দেখতে পেয়েছি। মেডিকেল কলেজগুলোতে রক্তের ঝঞ্ঝানি। আমরা সেই ধরনের ক্যাম্পাস আর দেখতে চাই না। নারীদের বাদ দিয়ে দেশের উন্নয়নের কথা চিন্তা করলে ভুল হবে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। দুপুরে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের 3 দিন ব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। দেশের উন্নয়নের স্বার্থে নারীদের দক্ষ করে গড়ে তোলার বিকল্প নেই বলে মন্তব্য করেন সেনাপ্রধান। প্রাক্তন ক্যাডেটদের উদ্দেশ্যে তিনি বলেন, সবার আগে ভালো মানুষ হতে হবে, নীতি নৈতিকতার সাথে দেশের জন্য কাজ করতে হবে।
নারীর ক্ষমতায়ন চাচ্ছি। তারা বিভিন্ন জায়গায় গিয়ে তাদের অবস্থান সুদৃঢ় করবে, দেশ জাতি গঠনে কাজ করে যাবে। দেশে যদি 50% যদি নারী হয়, আর তাদের ছাড়া যদি আমরা চিন্তা করি দেশ এবং জাতি উন্নয়নের শিখরে উঠে যাবে, তাহলে সেটা একটা ভুল হবে। সেই জন্যই আমরা উত্তরোত্তর চেষ্টা করব। এবার ঢাকা বিভাগের খবর। নেই খেলার মাঠ ও পার্ক। অপরিকল্পিত নগরায়নের ফলে গাজীপুরে দিন দিন দখল হচ্ছে মাঠ, ভরাট হচ্ছে নদী। ফলাফল শিশু কিশোররা ঝুঁকছে মোবাইল ফোনে, আবার কেউ কেউ জড়িয়ে পড়ছে মাদক সেবন সহ অনৈতিক কাজে। এমন বাস্তবতায় দ্রুত এই দপ্তরগুলোকে সমন্বয়ের পাশাপাশি পরিকল্পিত নগরায়নের তাগিদ বিশেষজ্ঞদের। জুনায়েদ রুবেলের ছবিতে মেহেদি হাসানের রিপোর্ট। ময়লার স্তূপের একপাশের আবর্জনা সরিয়ে বানানো হয়েছে খেলার মাঠ। কয়েকজন তরুণের উদ্যোগে ছোট্ট এই জায়গাটি এখন আশপাশের কয়েক এলাকার শিশু কিশোরদেরও একমাত্র খেলার স্থান। আমরা একটা মাঠ চাই যেন সবাই মিলে আমরা খেলতে পারি, এরকম মাঠ কেউ করে দেওয়ার লোক নেই। রেললাইনের পাশেও যাদের জায়গা হয়নি তারা খেলছে সড়কের উপর। এমন চিত্র গাজীপুর সিটি কর্পোরেশনের প্রায় প্রতিটি ওয়ার্ডেই। এটা একমাত্র গভর্নমেন্ট পারে বা সিটি কর্পোরেশন থেকে পারে বা কেউ উপরস্থ কর্মকর্তা নেতাদের মাধ্যমে হতে পারে। সেটা যদি আমাদের করতে পারি তাহলে আমাদের এই ছেলেমেয়েরা অনেক আনন্দিত এবং উৎফুল্ল হবে। জীবিকার তাগিদে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের বসবাস বেড়েই চলছে এই জনপদে। তাই তো বসত ভিটার চাপে এখন ফাঁকা জায়গা খুঁজে পাওয়া দুষ্কর। গাজীপুরের মধ্যে যে কটি খেলার মাঠ এখন অবশিষ্ট রয়েছে তার মধ্যে এই রাজবাড়ী মাঠ একটি। যদিও বেশিরভাগ সময় মেলাসহ বিভিন্ন আয়োজনের জন্যই বরাদ্দ থাকে এই ফাঁকা জায়গাগুলো। এমন বাস্তবতায় বিশেষজ্ঞরা বলছেন পর্যাপ্ত খেলার মাঠ না থাকা শিশু কিশোরদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হওয়ার অন্যতম কারণ। এই শহরের গোড়াপত্তন যাদের হাত ধরে আজ তাদেরই নেই স্বস্তির নিঃশ্বাস নেওয়ার মতো কোনো স্থান। শেষ বয়সে এসে তাই তো শরীর চর্চার জন্য জায়গা ভাগাভাগি করতে হচ্ছে তরুণদের সাথে। অনেকটা আক্ষেপের সুরে বললেন এমন গাজীপুরের স্বপ্ন দেখেনি নগরবাসী। কিছু বাচ্চাদের আছে মনে জড়তা থাকে, কথা বাজ্যা উঠে, এই কথার জড়তা কিন্তু খেলাধুলা করলে সেই কথাটা তাড়াতাড়ি বলে। মাঠ পাইব কই, জায়গা কই, জায়গা তো নাই। অপরিকল্পিতভাবে গড়ে ওঠায় নগরের দায় নিতে চায় না কোনো কর্তৃপক্ষ, অথচ নগরবাসীর সেবায় গেল এক যুগ আগে নির্মিত হয়েছে সিটি কর্পোরেশন। বছর দুয়েক হলো যাত্রা শুরু করেছে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, অথচ এখন পর্যন্ত এই নগরে নিয়ে তৈরি হয়নি কোনো মাস্টার প্ল্যান। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষকেও ইতিমধ্যে আমরা জানিয়ে দিয়েছি যে আমাদের মহাপরিকল্পনায় এই ধরনের স্থান নির্বাচন করা আছে। ওনারা যদি কোনো কাজ করতে চায় তাহলে ওনারা যেন মহাপরিকল্পনা অনুসরণ করে। একটি শহরকে সুন্দরভাবে ঠিকঠাক করার জন্য কোন দিক দিয়ে রাস্তা গেলে যানজট হবে না, কোন দিক দিয়ে রাস্তা গেলে চলাচলের জন্য সুগম হবে, কোথায় একটু মানুষ বিকেলে বসতে পারে, কোথায় একটু জলাশয় থাকলে পরিবেশটা ঠিক থাকবে, এগুলো করার জন্য যে কোনো প্রকল্প নিতে হয়। এই উন্নয়ন কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো প্রকল্পে হাত দিতে পারেনি, নিতে পারেনি। পরিকল্পিত নগরায়ন বাস্তবায়নে দফায় দফায় চেষ্টা করেও ব্যর্থ হয়েছে এই এলাকার বাসিন্দারা। প্রশাসনের নীরব ভূমিকা আর রাজনৈতিক টানাপোড়েনই এর অন্যতম কারণ বলছেন এই বিশেষজ্ঞ। বিভিন্ন জায়গায় এখনো খাস খতিয়ানের অনেক জায়গা আছে, সেগুলো যদি দখলমুক্ত করা যায় এবং এখনও যদি পরিকল্পনা করা যায় তাহলে এখনও কিন্তু অন্তত কিছুটা রক্ষা করা সম্ভব। ৩৩০ বর্গ কিলোমিটার আয়তনের এই নগরীর মোট জনসংখ্যা ৩৫ লাখেরও বেশি। নাগরিক নানা সুবিধার আশ্বাস নয়, এবার পরিকল্পনার বাস্তবায়ন চান এখানকার বাসিন্দারা। মেহেদি হাসান, সময় সংবাদ, গাজীপুর। শান্ত সাগর আর মিষ্টি রোদের উষ্ণতায় আনন্দে মেতেছেন ভ্রমণ পিপাসুরা। সাপ্তাহিক ছুটির দিনে দেশের দূর দূরান্ত থেকে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ছুটে এসেছেন হাজারো পর্যটক। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজয় রুবেল। শীতের আগমনী আবহাওয়ায় সাগর অনেকটাই শান্ত, তাই সাপ্তাহিক ছুটির দিনে ক্লান্তি ভুলে সাগরের বিশাল বালুচরের মাঝে আনন্দে মেতেছেন পর্যটকরা। সমুদ্রের নোনাজল আর আকাশের বিশালতার মাঝে খুঁজে নিচ্ছেন প্রশান্তি। বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র কক্সবাজার সমুদ্র সৈকত। সাগরের টানে প্রতিনিয়ত ছুটে আসছেন হাজারো ভ্রমণ পিপাসু। ফ্যামিলি নিয়ে এসেছি, আসলে অনেক ভালো লাগতেছে। মেয়ে ছোট তো, মেয়ে বালু নিয়ে খেলবে, মেয়ের সাথে আমিও ছোটবেলায় ফিরে গেছি। প্রিয়জনের সময় দিতে পারতেছি। দ্বিতীয় কথা হলো অনেকদিন বন্ধ, শুক্র শনি, এই জন্য আর কি আসা। ছোট বাচ্চা টাচ্চা আছে, এদের নিয়ে আসলে ভালো লাগে,
ঘোরার জন্য আসে। সৈকতে পর্যটকদের পদচারণা বাড়ায় চাঙ্গা সৈকত পাড়ের ব্যবসা। বছরের শীতের শুরুর দিক আলহামদুলিল্লাহ পর্যটকের চাপ একটু বেশি। পর্যটন এটা আস্তে আস্তে বাড়তেছে, হয়তো ইনশাল্লাহ আমরা এবারের ব্যবসাটা ভালোভাবে করতে পারবো। পর্যটকদের সমুদ্র স্নানের নিরাপত্তায় 3টি পয়েন্টে নিয়োজিত রয়েছেন 27 জন লাইফগার্ড সংস্থার কর্মী। আজকে সরকারি ছুটি দিন অনুযায়ী শুক্রবার প্রচণ্ড পরিমাণ পর্যটক। আমরা 3টা পয়েন্টে কাজ করে থাকি, সুগন্ধা, লাবণী এবং কলাতলী। এদিকে কক্সবাজার সেন্ট মার্টিন নৌ রুটে 1 নভেম্বর থেকে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি থাকলেও রাত্রি যাপনের অনুমতি না থাকায় গত 14 দিনে এখান থেকে ছাড়েনি কোনো জাহাজ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেশের বাইরের খবর। অধিকৃত পশ্চিম তীরে ব্যাপক অভিযান চালিয়েছে ইসরায়েল। নেতানিয়াহু বাহিনীর হামলায় 2 শিশুর প্রাণহানির খবর পাওয়া গেছে। মসজিদে আগুন ও পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিশ্ব সম্প্রদায়। গাজাতেও হামলা অব্যাহত আছে। তেল আবিবের কাছে আরও এক জিম্মির মরদেহ হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। উপত্যকাটিতে যুদ্ধবিরতি কার্যকরের পর 1 মাসে নিহত হয়েছেন অন্তত 260 ফিলিস্তিনি। আহত আরও 632 জন। মসজিদের দেয়ালে স্প্রে দিয়ে লেখা হয়েছে বর্ণবিদ্বেষী ও ফিলিস্তিন বিরোধী নানা স্লোগান। আগুন দিয়ে পোড়ানো হয়েছে ভেতরের অংশ। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন আসবাবপত্র। এমনকি ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীদের আগুন থেকে রক্ষা পায়নি পবিত্র কোরআন। স্থানীয় সময় বৃহস্পতিবার অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন স্থানে অতর্কিত হামলার পাশাপাশি উত্তরাঞ্চলে অবস্থিত সালফিত এলাকার কাছে দেইর ইস্তিয়া গ্রামের হাজ্জা হামিদা মসজিদে আগুন দেয় ইসরায়েলিরা। ওই অঞ্চলে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতার মাত্রা অনবরত বাড়ার মধ্যেই আগুন দেয়ার এই ঘটনা ঘটেছে। মসজিদে আগুন দেওয়ার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে চলছে ব্যাপক সমালোচনা। এ ঘটনাকে জঘন্য অপরাধ আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। নিন্দা জানিয়েছে জাতিসংঘ, জর্ডান, জার্মান, সুইজারল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশ ও সংগঠন। এদিকে গাজার উত্তরাঞ্চলের বেইত লাহিয়া, গাজা সিটির পূর্বাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরে বিমান হামলা চালিয়েছে দখলদাররা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে গত 1 মাসে নেতানিয়াহু বাহিনীর হামলায় বহু মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন 6 শতাধিক ফিলিস্তিনি। এর মধ্যেই আরও এক জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস। নাদিম মারজান, সময় সংবাদ।